প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি উৎপল রায়। আজকে আমি তোমাদেরকে পরিসংখ্যান সহ পরিসংখ্যানের সাজেশন সহ পুরো পরিসংখ্যানটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। এখন কথা হচ্ছে ভাই, আমি 2026-এ এসএসসি পরীক্ষায় আসে পরিসংখ্যান কেন করব, পরিসংখ্যানের গুরুত্ব কতটুকু, সেটা আমি আজকে তোমাদেরকে বুঝিয়ে দেব। ভাইয়া, তুমি যদি এই পরিসংখ্যানটি কমপ্লিট করো, এই একটা চ্যাপ্টার, তুমি এই একটা চ্যাপ্টার থেকে মিনিমাম 25/24 এই 24 থেকে 25 মার্কস পেতে পারো শুধু এই পরিসংখ্যানের একটি চ্যাপ্টার থেকে। এখন কথা হচ্ছে ভাই, আমি কিভাবে এই একটি চ্যাপ্টার থেকে আমি কিভাবে এই 24 থেকে 25 মার্কস পেতে পারি। আচ্ছা, আমি আগে এই বিষয়টা ক্লিয়ার করি, এরপরে আমি আস্তে আস্তে ধাপে ধাপে তোমাদেরকে অঙ্ক সহ বুঝিয়ে দিব এই পরিসংখ্যানের, ঠিক আছে? ওকে, তো শুরুতে তুমি দেখো এই পরিসংখ্যান থেকে ওকে, এই পরিসংখ্যান থেকে দুটি সৃজনশীল এই পরিসংখ্যান থেকে ভাইয়া দুটি সৃজনশীল আসে, এবং এবার 2026 সালে এই পরিসংখ্যান থেকে আমরা কমপক্ষে দুটি আসে এবং দুটিই আমরা দিতে পারি। তাহলে একটি সৃজনশীলের মার্কস যদি আমার 10 হয়, তাহলে দুটি সৃজনশীলে আমার কত হচ্ছে ভাইয়া? 20 মার্কস। ওকে, আবার এখান থেকে আমরা একটা সংক্ষিপ্ত প্রশ্ন পাই। একটা সংক্ষিপ্তের মার্কস হচ্ছে ভাই 2 মার্ক। তাহলে আমি এখানে পাইলাম 2, আমার একটা সংক্ষিপ্ত পেয়ে আমি 2 মার্কস পাইলাম। আবার এখান থেকে মিনিমাম এমসিকিউ মিনিমাম 2টি বা 3টি, ওকে, 2টি বা 3টি এমসিকিউ এখান থেকে আসে। তুমি এখান থেকে 2টি এমসিকিউ যদি পাও, তাহলে 2টি এমসিকিউ 2 মার্কস। এখানে তুমি 2 মার্কস, তাহলে কত পালে? 4। আর এখানে তুমি 20, তাহলে ভাইয়া দেখো তুমি 24 মার্কস পাচ্ছ। আবার যদি এখান থেকে 3টা আসে, তাহলে ভাইয়া তুমি এখানে 25 মার্ক পাচ্ছ। এখন তাহলে তুমি দেখো, যেখানে তোমার পাস মার্ক 33, সেখানে তুমি এখান থেকে মিনিমাম 25 মার্কস পাচ্ছ ভাই। তাহলে বলো, তুমি 2026-এ এসে কেন তুমি পরিসংখ্যান করবে না? আমার কথা বুঝতে পারছো ভাইয়া? আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো যে একটা পরিসংখ্যান চ্যাপ্টার থেকে কিভাবে 24 থেকে 25 মার্ক কমন পাওয়া যায়। আশা করি বুঝতে পারছো। ওকে, এখন আসি ভাইয়া, এই পরিসংখ্যান চ্যাপ্টারটা আমার কমপ্লিট করতে কত সময় লাগবে? ভাই, কত সময়ের কথা বলছি, আমি কিন্তু বলি নাই কত দিন লাগবে। ওকে, জাস্ট কত সময়। এখন তুমি যদি এখন থেকে শুরু করো, জাস্ট 2 ঘন্টা এই চ্যাপ্টারটাতে ভাই টাইম দাও, তুমি এই পরিসংখ্যান কমপ্লিট করে ফেলবে। ওকে, এখন এই 2 ঘন্টায় যদি তুমি পরিসংখ্যান কমপ্লিট করতে পারো, তাহলে আমার মনে হয় না যে 2026 আসছে কেউ এসএসসিতে ফেল করবে। ওকে ভাই, তুমি আমার ভিডিওগুলো একটু কন্টিনিউ করো। জাস্ট 2টি চ্যাপ্টার আমি আমার এই ভিডিওতে বলেছি যে তুমি যদি 2টি চ্যাপ্টার কমপ্লিট করো, তাহলে তুমি অবশ্যই এসএসসিতে পাস করবে। এবং তুমি যদি আমার এই 2টি চ্যাপ্টারের ভিডিওগুলো কমপ্লিট করো, তোমার এসএসসি পাসের দায়িত্ব আমি নিব, ঠিক আছে? কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো খুবই মন দিয়ে দেখতে হবে। আমি একদম 0 থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, ভাই একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাকে আমি এই 2টি চ্যাপ্টার কমপ্লিট করে দেব। আশা করি আমার কথা বুঝতে পারছো। ওকে, এবার আসি এই পরিসংখ্যানের সাজেশনে। ওকে, তো এই পরিসংখ্যান থেকে ভাইয়া তুমি 2টি সৃজনশীল পাচ্ছ। এই যে 2টি সৃজনশীল, এখান থেকে তুমি 2টি খ 2টি গ, অর্থাৎ একটি সৃজনশীলে ক খ গ, আরেকটা সৃজনশীলে ক খ গ। আমি কর বিষয়টা পরে ক্লিয়ার করি, আগে খ আর গ ক্লিয়ার করি। ভাই, তুমি জাস্ট 4টা প্রশ্ন ভালো করে খুব মন দিয়ে দেখো, এই 4টা থেকে মিনিমাম তুমি 3টা কমন পাবে। বিশ্বাস হচ্ছে না তো ভাই? আমাকে বিশ্বাস করার কোনো দরকার নাই। আমি বরাবরই একটা কথা বলি, আমার মুখের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। তুমি একটু তোমার গাইড বইটা খুলে বোর্ড কোশ্চেনগুলো দেখো, তুমি দেখবে সেখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক নির্ণয়, বহুভুজ রেখা আঁকা, এরপরে হচ্ছে অজীব রেখা। ওকে, আমি আরেকবার বলি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, বহুভুজ, অজীব রেখা আর মধ্যক নির্ণয়, এই 4টা
জিনিস তুমি যদি ভালো করে শিখতে পারো, এই 4টা জিনিস তুমি যদি ভালো করে কমপ্লিট করতে পারো, আমার মনে হয় যে এখানে তুমি 12 বা 16 মার্কস কি কমন পেতে পারো। আমাকে তো বুঝতে পারছো ভাই? আচ্ছা আমি একবার বোর্ডে লিখে দিই। ওকে, 1 মধ্যক নির্ণয়, 2 সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, 3 লেখা, এই 4টা মধ্যক নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, অজীব রেখা আর বহুভুজ, ভাই এই 4টা, জাস্ট এই 4টা তুমি কমপ্লিট করো, অবশ্যই তুমি এখান থেকে 12 মার্কস বা 16 মার্কস কমন পাবে। ওকে ভাই, তুমি বোর্ড কোশ্চেনগুলো একটু সুন্দর করে দেখো, একটু অ্যানালাইজ করো যে বারবার প্রত্যেক বছরই ম্যাক্সিমাম এই 4টাই আসে, ঠিক আছে? ওকে, তো এবার হচ্ছে আমরা এবার হচ্ছে আমরা এই মধ্যক নির্ণয় শুরুতে দেখি। ওকে, আজকে আমরা এই মধ্যক নির্ণয়টা শিখবো, ঠিক আছে ভাইয়া? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলছি যে এই পরিসংখ্যানের 4টি প্রশ্নের মধ্যে আমার একটি প্রশ্ন ছিল মধ্যক, যেখানে প্রশ্নটা এরকম করে পরীক্ষায় থাকে। এখন তোমাকে বলতে পারে যে এই প্রশ্নটাই তোমাকে বলতে পারে তুমি মধ্যক নির্ণয় করো। এখন কথা হচ্ছে আমি মধ্যক কিভাবে নির্ণয় করব? আমি বলেছি ভাই একদম 0। তুমি যদি আজকে প্রথম ক্লাস 9-এর হয়ে থাকো, এই চ্যাপ্টারে প্রথম হো, তারপরে তুমি বুঝবে। তুমি যদি একজন এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো, তারপরে তুমি আমার এই প্রশ্নটা বুঝতে পারবে। ওকে, তো আমি এটা সমাধান দিচ্ছি। দেখো, এখানে শ্রেণীব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, শ্রেণীব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, ক্রমযোজিত গণসংখ্যা আমরা বের করব। এখন এটা কিভাবে? আচ্ছা ভাই, জাস্ট একটা মিনিট। দেখো, এখানে গণসংখ্যা 6, তুমি এখানে 6 লেখো, নো প্রবলেম। ওকে, এখানে 6 আছে গণসংখ্যা, আমি 6 লিখবো। এরপরে এই 6-এর সাথে এরপরের যে গণসংখ্যাটা আছে এটা আমি যোগ করব। 6 9 15, তুমি এখানে 15 লেখো। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে এই 15-এর সাথে তুমি 11 যোগ করো। 15-এর সাথে 11 যোগ করলে ভাইয়া 26, বুঝতে পারছি? এরপরে এই সংখ্যার সাথে তুমি এই সংখ্যা যোগ করো। দেখো কোনাকুনি যোগ করতেছি, আমি কিন্তু কোনাকুনি যোগ করতেছি। ওকে, এই 26-এর সাথে তুমি এটা যোগ করো, তাহলে 43। এরপরে এই 43-এর সাথে তুমি 8 যোগ করো, 51। 51-এর সাথে 5 যোগ, কোনাকুনি ভাইয়া, ঠিক আছে? 51-এর সাথে 5 যোগ করলে হবে 56, এখানে 4 যোগ করলে হবে 60। আশা করি এটা বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা আমি আরেকবার বলি, এখানে শুরুতে যে সংখ্যাটা ছিল তাই হবে গণসংখ্যা, যা ক্রমযোজিত গণসংখ্যা তা। এরপরে এই 6-এর সাথে এই 9, এই কোনাকুনি গুণ, 6-এর সাথে 9 যোগ করে 15, আবার 15-এর সাথে 11 যোগ করে 26, এরপরে 26-এর সাথে 17 যোগ করে 43, এভাবে। ঠিক আছে ভাইয়া? ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারছি। এরপরে আমরা একটা কথা লিখবো, এখানে n ইকুয়াল, n এর মান কোনটা ভাইয়া? n এর মান হচ্ছে এই যে শেষ ক্রমযোজিত গণসংখ্যাটা আছে, এটা হচ্ছে আমার n এর মান 60। ওকে, বা 60 বা n/2 বের করবো আমরা। n/2 ইকুয়াল, n এর মান কত পাইছিলাম? 60, 2 দিয়ে ভাগ করতেছি। 60-কে 2 দিয়ে ভাগ করলে কত ভাইয়া? 30। এইখানে আমরা লিখবো 30তম পদে মধ্যক অবস্থিত। আশা করি এই গল্পটা বুঝতে পারছি। এখন কথা হচ্ছে ভাই, এইটুকু দ্বারা কি বোঝাচ্ছে? 30তম পদে মধ্যক অবস্থিত, এটা ক্লিয়ার করি। এখন দেখো ভাইয়া, এখানে 0 থেকে শুরু করে 6তম পদ। ওকে, 6 এখানে শেষ, পরেরটাতে হচ্ছে 15 আছে, অর্থাৎ এখানে যখন 6তম পদ শেষ, এখানে 7 থেকে শুরু করে 15তম পদ অবস্থিত।
এখানে 15 শেষ, তাহলে 15 শেষ হলে পরের সংখ্যা কত ভাইয়া? 15। অবশ্যই 16। এখানে 16 থেকে শুরু করে 26তম পদ পর্যন্ত এখানে অবস্থিত। এখানে 26 শেষ, তাহলে ভাইয়া তুমি বলো পরেরটাতে কততে শুরু হবে? অবশ্যই 26 এখানে শেষ, পরেরটাতে 27 শুরু। 27 থেকে 43 যতগুলা সংখ্যা আছে এটাতে এখানে অবস্থিত। তাহলে 27 থেকে শুরু, 43 শেষ। ভাইয়া 27 আর 30 এই 27 আর 43 মধ্যে কি 30 সংখ্যাটা পড়ে না বলো? অবশ্যই পড়ে। তাহলে আমি বুঝলাম এইখানে আমাদের মধ্যক অবস্থিত। ঠিক আছে, এই 30তম পদটা আমাদের এখানে অবস্থিত আর এইখানে আমাদের মধ্যক অবস্থিত। ঠিক আছে ভাইয়া, এরপরে আমরা এখানে এল লিখবো। এল, এখন অনেকে বলে যে এল কি? ঠিক আছে, আচ্ছা এল হচ্ছে, আমি এখানে লিখে দিছি যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সে শ্রেণীর নিম্ন সীমা। এখন আমি কিন্তু বলেছি যে এই শ্রেণীতে এখানে আমাদের মধ্যক অবস্থিত, এর শ্রেণী হচ্ছে ভাইয়া এটা 54 থেকে 63। এই 54 সংখ্যাটা হচ্ছে নিম্ন সীমা আর এই 63 হচ্ছে উচ্চ সীমা। ওকে ভাইয়া, আচ্ছা এখন এখানে তাহলে আমরা বুঝতে পারলাম এই 54 হচ্ছে আমাদের নিম্ন সীমা, তাহলে আমি এখানে লিখবো 54। আশা করি বুঝতে পারছি। এরপরে আমরা লিখবো এফসি। এফসি, এফসি কি জিনিস? দেখো এফসি কি জিনিস? যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। ভাই আমি কিন্তু এখানে লিখে দিছি এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা আর এটা হচ্ছে শুধু গণসংখ্যা। তো আমি বলেছি এখানে আমাদের মধ্যক অবস্থিত, তাহলে এই এফসি হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। পূর্ববর্তী ভাই আগেরটা। পূর্ববর্তী মানে কি? পূর্ববর্তী মানে হচ্ছে আগেরটা। আগে কত আছে ভাই? 26, তাহলে অবশ্যই এখানে হবে 26। এরপরে আমরা আসবো এফএম। এফএম কি ভাইয়া? দেখো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমি তো বলেছি এইখানে আমাদের হচ্ছে মধ্যক অবস্থিত, তো এইখানে যদি আমাদের মধ্যক অবস্থিত থাকে এই শ্রেণীর গণসংখ্যা কত ভাইয়া? অবশ্যই 17। আমি তো বলেছি যে এটা হচ্ছে আমাদের গণসংখ্যা, তাহলে এখানে আমাদের গণসংখ্যা 17, তাহলে আমরা এখানে লিখবো 17। এখন এইচটা কি ভাইয়া? এইচ আমি এখানে বলেছি শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। এটা আবার কি জিনিস? তুমি দেখো এখান থেকে ব্যবধান কত? 24 থেকে 33 ব্যবধান কত? দেখো 34 থেকে 43 ব্যবধান কত? 10, তাহলে আমরা এখানে লিখবো 10। ওকে, আচ্ছা এই বিষয়টা আশা করি ক্লিয়ার। এরপরে চলে আসি মধ্যক। আমরা জানি মধ্যক এর সূত্র হচ্ছে এল প্লাস n/2 মাইনাস এফ সি গুণন এইচ বাই এফ এম। এটা ছিল আমাদের মধ্যকের সূত্র। তো এখন এল এর মান তো আমরা পেয়েছি 54, এই যে। এখন n/2 ভাই আমরা কিন্তু n/2 বের করছি। n/2 মানে কত? আমাদের 30, আমরা এখানে লিখবো 30 মাইনাস এফসি কিন্তু আমরা এখানে পাইছি 26 গুণন এইচ আমাদের এই যে আমরা এখানে পাইছি 10, এফএম আমরা পাইছি 17। ওকে, এরপরে 54 প্লাস এখানে যদি আমরা বিয়োগ করি 4 গুণন 10 এটা। এখন এই জিনিসটাতে আমরা অনেকে ভুল করি। ঠিক আছে, আমরা ছোটবেলায় শিখেছি যে গুণের কাজ আগে, এই গুণের কাজ আগে। তাহলে দেখো এই গুণটা এদের সাথে আছে। ওকে, এই সংখ্যাটা উপরে আছে, তাহলে উপরে গুণ করব, অর্থাৎ 4 আর এই 10 আমরা গুণ করব। তাহলে আমি যদি এখানে করি 4 × 10 = 40 আর এখানে 17। এরপরে তুমি 40কে 17 দিয়ে ভাগ করবে, ভাগফলটার সাথে তুমি এটা যোগ করে দিবে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে 54 প্লাস এখন 40কে 17 দিয়ে ক্যালকুলেটরে ভাগ করবে অবশ্যই। তো আমি এটা দেখা দিচ্ছি, স্কিপ করো, 2.35। তো আমরা যদি যোগ করি তাহলে 56.35। কত ইজি ভাই, তুমি একটু ভাবো। ওকে, মধ্যক নির্ণয় হয়ে গেছে। উত্তরে আমরা লিখব নির্ণয় মধ্যক 56.35। ওকে, লিখে দিন, লিখে দিন
মধ্য 56.95। আশা করি বুঝতে পারছো। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা বিষয় বলি, যদি ভাই আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যেন আমার এই ভিডিওটা সবার কাছে যায়, যারা হচ্ছে গণিতে একটু প্রবলেমে আছে, যে আমি 2026-এ আসে গণিতে পাস করতে পারবো কি না, তাদের কাছে যেন আমাদের এই ভিডিওটা যায়। সেজন্য আমি তোমার কাছে অবশ্যই একটা লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আশা করবো। ওকে, আর আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার এই ভিডিওগুলো যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে তুমি অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ, বাই।